হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের গল্পটা হলো দুইজন ড্রাগ সাপ্লায়ার অনাকাঙ্ক্ষিতভাবে 8জন পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। এরপর সেই ড্রাগ সাপ্লায়ারদের ধরতে পুলিশ পুরো একটা শহর লকডাউন করে ফেলে। কিন্তু যখন পুলিশ এই ড্রাগ সাপ্লায়ারদের আটক করে তখন তাদের কাছ থেকে পুলিশ যা জানতে পারে তা জেনে আপনিও অবাক হয়ে যাবেন। তো সেই সবগুলো টুইস্ট আমরা দেখব 2019 সালে মুক্তি পাওয়া 21 ব্রিজেস নামের মুভিটি থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একজন পুলিশ অফিসারের ফিউনারাল দেখতে পাই। সেখানে মারা যাওয়া পুলিশ অফিসারের ওয়াইফ আর একমাত্র ছেলে ডেভিসকে দেখা যায়। ডেভিস তার বাবার মৃত্যুতে প্রচণ্ড কান্না করছিল। তখন তার বাবার বন্ধুরা ডেভিসকে সান্ত্বনা দেয়। এখান থেকে সিন শিফট হয় 19 বছর পরের ম্যানহাটন শহরে। বিকেলবেলা ম্যানহাটন শহরের আইএ অফিসে সবাই যখন মিটিং করছিল তখন আমরা সেখানে ডেভিসকেও দেখতে পাই। ডেভিস তার বাবার থেকে অনুপ্রাণিত হয়ে নিজেও পুলিশে যোগ দিয়েছে এবং 4 বছর আগে প্রমোশন পেয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্টে যুক্ত হয়েছে। তো ডেভিসের সহকর্মীরা তাকে বলতে থাকে যে সে গত 9 বছরে মোট 8 জনকে গুলি করে মেরেছে, যার মধ্যে ডিটেকটিভ ডিপার্টমেন্টে প্রমোশন পাওয়ার পরেই 4 জনকে মেরেছে। এটা নিয়ে বাকি সবাই কৈফিয়ত চাইলে ডেভিস বলে, আমি শুধুমাত্র প্রয়োজনেই তাদের গুলি করেছি, এক্ষেত্রে কখনোই আমি নিজে আগে গুলি চালাইনি। ক্রিমিনালরা গুলি করার পরেই আমি তাদের গুলি করেছি। তো রাতে ডেভিস যখন বাসায় ফেরে তখন সে দেখে যে তার মায়ের নার্স, যে কিনা তার মায়ের সেবা যত্ন করে, তার কাজ শেষে বাসায় ফিরে যাচ্ছে। যাওয়ার সময় সে ডেভিসকে বলে যায়, আমি তোমার মাকে ঔষধ খাইয়ে দিয়েছি, কোনো প্রয়োজন পড়লে আমাকে কল করলে আমি চলে আসব। নার্স চলে যাওয়ার পর ডেভিস তার মায়ের সাথে দেখা করে। ডেভিসের মা বার্ধক্যের কারণে প্রায় সব কিছু ভুলে গিয়েছে, তাই সে বাসায় বসেই বারবার ডেভিসকে বলে, আমায় বাসায় নিয়ে চলো। এদিকে সেদিন রাতে ম্যানহাটন শহরের মস্টো নামের একটা বারের সামনে দুইজন লোককে গাড়ি চালাতে দেখা যায়। আসলে এরা দুজন হলো ড্রাগ সাপ্লায়ার রে এবং মাইকেল। তারা গাড়ি নিয়ে বারের পিছনে থামে এবং মাস্ক পরে হাতে বন্দুক নিয়ে বারের মধ্যে ঢুকে। ভিতরে বারের ম্যানেজার বার ক্লিনিংয়ের কাজ করছিল। রে আর মাইকেল গিয়ে তাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং তাকে মেরে জিজ্ঞেস করে যে কোকেন কোথায় লুকানো আছে। ম্যানেজার তাদের জানায় কোকেন নিচের ফ্লোরের ফ্রিজারে আছে। রে তখন তার কাছ থেকে চাবি নিয়ে নিচে কোকেন খুঁজতে যায় আর মাইকেল উপরে বসে অপেক্ষা করে। তখনই ম্যানেজার ঘড়ি দেখে মাইকেলকে জিজ্ঞেস করে, তোমরা কি এখানে সারা রাত থাকবে? এই প্রশ্নের উত্তরে মাইকেল একটু ঘাবড়ে যায়। তো কিছুক্ষণ পরে মাইকেলও সেই লোকটিকে নিয়ে নিচে যায় এবং ফ্রিজারে দেখে বস্তার পর বস্তা কোকেন রাখা। এটা দেখে তারা একটু চিন্তায় পড়ে যায়, কারণ তারা যে সোর্স থেকে খবর পেয়ে এখানে এসেছে সেটাতে বলা হয়েছিল এখানে 30 কেজি কোকেন থাকবে, কিন্তু বারের লোকটি তাদের বলে যে ফ্রিজারে মোট 300 কেজি কোকেন রাখা আছে। যাই হোক, মাইকেল আর রে বেশি চিন্তা না করে বারের কয়েকটা ব্যাগের মধ্যে 50 কেজি কোকেন ভরে এরপর সেখান থেকে বের হতে নেয়। কিন্তু গেটের কাছে আসা মাত্রই তারা দেখে যে কয়েকজন পুলিশ বারের গেটে নক করছে। পুলিশ দেখা মাত্রই তারা দুইজন দুই পাশে লুকিয়ে পড়ে। কারো সারা শব্দ না পেয়ে দুইজন পুলিশ বারের পিছন দিক দিয়ে খোঁজ নিতে যায়, কিন্তু বারের পিছনে গাড়ি দেখে পুলিশের একটু সন্দেহ হয়। তারা তখন সামনের গেটে থাকা পুলিশদের এই ব্যাপারে ইনফর্ম করে। ইনফরমেশন পেয়ে সামনের গেট ভেঙে পুলিশ ভিতরে ঢোকা মাত্রই রে পুলিশদের উপর গুলি চালায়। অন্যদিকে বারের ম্যানেজার একটা ছুরি নিয়ে মাইকেলের দিকে এগিয়ে এলে মাইকেল তাকে গুলি করে মেরে ফেলে। ততক্ষণে পুলিশদের মধ্যে একজন ওয়াকিটকিতে হেডকোয়ার্টারে খবর দিয়ে আরও পুলিশ পাঠাতে বলে। তো রে সেই পুলিশটিকেও মেরে পিছনের গেট দিয়ে বের হয়ে যায়। এরপর তারা গাড়ির বনেটে কোকেন রেখে সোজা গাড়ি চালাতে থাকে, কিন্তু গলির মাথায় পৌঁছানো মাত্রই আরেকটা পুলিশের গাড়ি এসে তাদের গাড়িকে সামনে থেকে ধাক্কা দেয়। রে আর মাইকেল গাড়ি চালানো অবস্থায় পুলিশদের উপর গুলি চালাতে থাকে। এরপর মাইকেল রেকে কভার দেয় আর রে এক এক করে সেখানকার সব পুলিশ অফিসারদের গুলি করে মেরে ফেলে। রে মাইকেলকে বলে পুলিশের গাড়ি সরিয়ে তাদের গাড়ি বের করতে। তো মাইকেল গাড়ি সরাতে গিয়ে দেখে একজন পুলিশ তখনও বেঁচে আছে এবং গলায় গুলি খেয়ে ছটফট করছে। মাইকেল তাকে কিছু না বলে পুলিশের গাড়ি সরিয়ে তাদের গাড়ি বের করে এবং রেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ক্রাইম স্পটের কোনো পুলিশকে যখন ওয়্যারলেসে পাওয়া যাচ্ছিল না তখন সেখানে ডিটেকটিভরা চলে আসে আর এই কেসের প্রধান দায়িত্ব ডেভিস তার হাতে নিয়ে নেয়। তো ডেভিস যখন ক্রাইম স্পট পর্যবেক্ষণ করছিল তখন একজন পুলিশ অফিসার ডেভিসের সাথে সেই এলাকার পুলিশ ক্যাপ্টেন ম্যাকের পরিচয় করিয়ে দেয়। ম্যাক ডেভিসকে মারা যাওয়া সব পুলিশদের ডিটেলস বলে এবং বলে যে যারা মারা গিয়েছে তাদের 4 জনের বাসায় স্ত্রী আছে এবং মোট 6 জন সন্তান আছে। তুমি যত তাড়াতাড়ি পারো খুনিদের খুঁজে বের করো এবং মেরে ফেলো, কোনো রকম কোর্ট কাচারির ঝামেলায় যাওয়ার দরকার নেই। যাই হোক, ডেভিস যখন ম্যাকের সাথে নিচের ফ্রিজারের কোকেন দেখছিল তখন সেখানে আরেকজন লেডি ডিটেকটিভ চলে আসে। ম্যাক ডেভিসের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে ও হচ্ছে ডিটেকটিভ ফ্রাঙ্কি, ও এই কেসে তোমার সাথে কাজ করবে। ডেভিস তার সাথে আরেকজন ডিটেকটিভ নিতে না চাইলেও ম্যাক পলিটিক্সের কথা বলে তাকে রাজি করায়।
এরপর ডেভিস ফ্রাঙ্কিকে সাথে নিয়ে আবার ক্রাইম স্পট পর্যবেক্ষণ করতে থাকে। ডেভিস সবকিছু দেখে ম্যাককে বলে মোট 2 জন এসেছিল এখানে চুরি করতে, তাদের মধ্যে একজন দক্ষ শুটার আর আরেকজন হয়তো নতুন। অন্যদিকে রে আর মাইকেল ড্রেস চেঞ্জ করে কোকেন নিয়ে তাদের ডিলার বুশের সাথে দেখা করে। মাইকেল বুশকে বলে, আমরা আর তোমার কাছে ড্রাগস সাপ্লাই দেব না, আমরা তোমার বস হকের সাথে দেখা করতে চাই, এবার সরাসরি তার কাছেই ড্রাগ দেব। এরপর মাইকেল বুশের কাছ থেকে তার ফোন নিয়ে নেয়। এদিকে পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে একটা সিসিটিভিতে মাইকেল আর রে এর ছবি পাওয়া যায়, যেটাতে দেখা যায় তারা গাড়ি নিয়ে পালাচ্ছে। হেডকোয়ার্টারের অফিসার ইয়োন্ডা তখন ডেভিসকে ফোন দিয়ে ফুটেজের কথা বলে এবং তার কাছে ছবি পাঠায়। ছবি দেখে ডেভিস এবং ফ্রাঙ্কি বুঝতে পারে চোরেরা BMW গাড়িতে করে এসেছিল। ফ্রাঙ্কির সাথে কথা বলার সময় ডেভিস দেখে যে ক্যাপ্টেন ম্যাক আরও কয়েকজন ডিটেকটিভের সাথে এই বিষয় নিয়ে ঝগড়া করছে। ডেভিস সেখানে ম্যাকের সাথে অ্যান্টনি এবং ব্র্যাডকেও দেখতে পায়। অ্যান্টনি বলতে থাকে যে মেয়র এই বিষয়ে জানতে পারলে আমাদের সাথে বাজে কিছু ঘটতে পারে, চোরেরা হয়তো এতক্ষণ শহর ছেড়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু ফ্রাঙ্কি তখন লজিক দিয়ে তাদের বুঝিয়ে বলে চোরেরা এখনও ম্যানহাটন শহরেই আছে, তারা শহর ছেড়ে বাইরে যেতে পারেনি। ঠিক তখনই আরেকজন পুলিশ এসে বলে একটু আগে 911-এ কল দিয়ে একজন রিপোর্ট করেছে যে ম্যানহাটনের চায়নাটাউনে একটি কালো BMW পুড়তে দেখা গিয়েছে। আসলে মাইকেল আর রে যখন বুশকে নিয়ে হকের সাথে দেখা করতে গিয়েছে তখন তারা তাদের আগের গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বুশের গাড়ি নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। তো ডেভিস তখন অ্যান্টনিকে বলে আজ রাতের জন্য ম্যানহাটন শহর লকডাউন করে দাও। পুরো শহরে মোট 21টি ব্রিজ, 4টি টানেল এবং 3টি নদীপথ আছে, সবগুলো বন্ধ করে দাও। একই সাথে শহরের সব সাবওয়েও বন্ধ করে দাও। উত্তরে অ্যান্টনি বলে ভোর 5টার পরে আমি আর শহর লকডাউন রাখতে পারবো না, তুমি যেভাবেই হোক ভোর 5টার মধ্যে তাদের খুঁজে বের করো। তো এরপর ডেভিস ফ্রাঙ্কিকে নিয়ে চায়নাটাউনে যায়। সেখানে গিয়ে ডেভিস পুলিশের হেডকোয়ার্টারে আবার ফোন দিয়ে বলে যে গাড়ি পুড়িয়ে দেওয়ার 1 মিনিটের মধ্যে এখান থেকে আশেপাশের লেনে কোন কোন গাড়ি গিয়েছে তার খোঁজ নিতে। অন্যদিকে রে আর মাইকেল বুশকে সাথে নিয়ে ড্রাগ ডিলার হকের সাথে দেখা করে। মাইকেল হককে প্রথমে জিজ্ঞেস করে যে সেখানে তো 30 কেজি কোকেন থাকার কথা, কিন্তু 300 কেজি কোকেন কোথা থেকে এলো। উত্তরে হক বলে ইনফর্মার হয়তো একটা জিরো বলতে ভুলে গিয়েছে। মাইকেল তখন বলে আমরা ডিল চেঞ্জ করছি, এই 50 কেজি কোকেনের বদলে আমাদের $1 মিলিয়ন দিতে হবে, কেননা কোকেনের বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমাদের $1 মিলিয়ন দেওয়ার পরেও তোমাদের $5.4 মিলিয়ন লাভ থাকবে। তো হক এখানে কোনো ঝামেলা না করে তাদেরকে $1 মিলিয়ন বুঝিয়ে দিলে তারা সেই টাকা নিয়ে আদি নামের আরেকটা লোকের সাথে দেখা করে। মূলত বুশই আদির ঠিকানা দিয়েছে তাদের। এদিকে ডেভিস তার দল নিয়ে ব্রুকলিনে লেই নামের একটা মেয়ের অ্যাপার্টমেন্টে অভিযান চালায়। ডেভিস লেইকে বলে সিসিটিভি ফুটেজে আমরা যে গাড়ির নাম্বার পেয়েছি সেটা তোমার নামে রেজিস্টার করা, আমাদের সঠিক তথ্য দিলে আমরা তোমাকে ছেড়ে দেব এবং আর কখনোই তুমি আমাদের দেখবে না। লেই তখন ডেভিসকে সব খুলে বলে। সে বলে যে এই গাড়িটা সে তার এক্স বয়ফ্রেন্ড বুশকে কিনে দিয়েছিল। বুশ একজন ছোটখাটো ড্রাগ ডিলার। এখানে গাড়িতে যে আছে তার নাম রে, সে এক সময় সেনাবাহিনীতে চাকরি করত। রে খুব চালাক একজন মানুষ। আমি ছোটবেলায় তাকে এলাকার একজন আঙ্কেলকে মারতে দেখেছি, কারণ সেই লোকটি রে এর বন্ধু আরভেলের জুতোর উপর পা দিয়েছিল। ডেভিস তখন জানতে চায় যে রে এর সাথে অন্য একজন যে আছে সে আরভেল কিনা। উত্তরে লেই বলে আরভেল বেশ কয়েক বছর আগে আফগানিস্তান একটা মিশন করতে গিয়ে মারা গিয়েছে। রে এর সাথে খুব সম্ভবত আরভেলের ছোট ভাই মাইকেল আছে। আরভেল মারা যাওয়ার পর থেকে রে মাইকেলকে সাথে করে রাখে। ডেভিস যখন লেইয়ের সাথে কথা বলছিল তখন ফ্রাঙ্কি হেডকোয়ার্টারে ফোন দিয়ে ইয়োন্ডাকে বলে বুশের সম্পর্কে যত তথ্য হেডকোয়ার্টারে জমা আছে সব যেন সে ফ্রাঙ্কিকে পাঠায়। যাই হোক, ডেভিস যখন ফ্রাঙ্কিকে নিয়ে বুশের লোকেশনে যাচ্ছিল সেখানে আগে থেকেই পুলিশের 2 জন এজেন্ট চলে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তারা বুশকে গুলি করে মেরে ফেলে। ডেভিস লোকেশনে পৌঁছে বুশের লাশ দেখে খেপে যায়। তখন সেই অফিসাররা ডেভিসের সাথে তর্ক শুরু করলে ডেভিস একজনকে মেরে বসে। এদিকে ইয়োন্ডা হেডকোয়ার্টার থেকে বারবার ডেভিসকে ফোন দিতে থাকে। ডেভিস ফোন না ধরায় সে ফ্রাঙ্কিকে ফোন দেয়, কিন্তু ফ্রাঙ্কি ফোন নিয়ে আড়ালে চলে যায় কথা বলতে। পরবর্তীতে ডেভিস তাকে ফোনের কথা জিজ্ঞেস করলে ফ্রাঙ্কি এড়িয়ে যায়। এরপর সেখানে ম্যাক এসে সেই এজেন্ট 2 জনের উপর রাগ দেখায় এবং ডেভিসকে বোঝানোর চেষ্টা করে যে তাদের সহকর্মী মারা যাওয়ায় তারা একটু ক্ষেপে আছে, তাই তুমি ওদের কিছু বলো না, বরং নিজের মতো করে এই কেস লিড দাও। অন্যদিকে রে আর মাইকেল আদির ফ্ল্যাটে পৌঁছে দেখে টিভিতে তাদেরকেই দেখানো হচ্ছে। আদি তাদের টাকা নিয়ে একটা ক্লজেটে লুকিয়ে রাখে, কিন্তু হুট করেই রে আদিকে অবিশ্বাস করা শুরু করে। সে আদিকে গান পয়েন্টে নিলে মাইকেল তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে আদি বিশ্বস্ত লোক, বুশি তাদের আদির কাছে আসতে বলেছে। মাইকেলের কথায় রে একটু ঠান্ডা হলেও সে আদিকে এই বলে থ্রেট দেয় যে আদি যদি তাদের সাথে কোনো রকম ফাঁকিবাজি করার চেষ্টা করে
তাহলে সে আদিকে সেখানেই মেরে ফেলবে। তো এরপর আদি রে আর মাইকেলের জন্য ফেক আইডেন্টিটি বানায় এবং তাদের টাকার কিছু অংশ ক্যাশে রেখে বাকিটা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়। এরপর আদি যখন তাদের পালানোর প্ল্যানিং বলে দিচ্ছিল, ঠিক তখনই তারা শুনতে পায় পুলিশ এসে তাদের দরজা ভাঙার চেষ্টা করছে। তখন রে আর মাইকেল গান নিয়ে রেডি হয়ে যায়, আর আদি দরজার লুকিং হোল দিয়ে পুলিশদের দেখার চেষ্টা করলে পুলিশ তার চোখে গুলি করে বসে। আদিকে গুলি খেতে দেখে রে এবং মাইকেলও ফায়ারিং শুরু করে, যার ফলে কেলি নামের একজন তার হাতে গুলি খায়। মাইকেল পুলিশের উপর কন্টিনিউয়াসলি গুলি চালাতে থাকে, আর রে আদিকে টেনে ভিতরের দিকে নিয়ে আসে এবং দুইটা ব্যাগ নিয়ে তাতে ডলার ভরতে থাকে। আদি বুঝতে পারে যে তার ঘরে থাকা ইউএসবি ড্রাইভের জন্যই পুলিশ তার বাসায় হামলা করেছে, তাই সে তখন মাইকেলকে ড্রাইভটা আনতে বলে। মাইকেল ড্রাইভ নিয়ে আসলে আদি তাকে ইউএসবি ড্রাইভের পাসওয়ার্ড বলে এবং এরপরই সে মারা যায়। এদিকে গোলাগুলির সময় কেইলি ওয়্যারলেসে তার লোকেশন দিয়ে গোলাগুলির কথা বলে এবং আরও ইউনিট সেখানে পাঠাতে বলে। কল পেয়ে ডেভিস আর ফ্রাঙ্কি গাড়ি নিয়ে সেখানে রওনা দেয়। যাবার সময় ডেভিস ফ্রাঙ্কিকে জিজ্ঞেস করে কোনোরকম সূত্র ছাড়াই কেইলি কিভাবে তাদের খুঁজে পেল। ফ্রাঙ্কি এই প্রশ্নের কোনো জবাব দেয় না। অন্যদিকে রে যখন বুঝতে পারে যে পুলিশ তাদের আরও ইউনিট কল করেছে, সে তখন মাইকেলকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। আদির বাসা থেকে বেরিয়ে তারা সোজা ডেভিসের গাড়ির সামনে পড়ে। গাড়ি থেকে বের হয়ে ডেভিস আর ফ্রাঙ্কি গুলি করতে থাকলে রে আর মাইকেলও ফাইট ব্যাক করে। ফাইটের এক পর্যায়ে রে তার পেটে গুলি খায় এবং গুলি করতে করতে মাইকেলকে নিয়ে পিছিয়ে আসতে থাকে। এরপর তারা একটা মাংসের দোকানে ঢুকলে রে মাইকেলকে বলে, আমাদের এখন আলাদা হয়ে যাওয়া উচিত, এভাবে আমরা একসাথে মিয়ামি যেতে পারবো না। আসলে রে বুঝতে পেরেছিল যে সে মারা যাবে, তাই সে মাইকেলকে সেখান থেকে সরিয়ে নিতে চাইছিল। তো রে এর কথায় মাইকেল না চাইলেও আলাদা হয়ে পালাতে থাকে। তখন সেখানে ডেভিসও এসে পৌঁছায় এবং খুঁজতে খুঁজতে সে রেকে পেয়ে যায়। এরপর রে ডেভিসকে গুলি করতে নিলে মাঝখানে মাংসের দোকানের এক লোক চলে আসে এবং এই সুযোগে ডেভিস রেকে গুলি করে দেয়। তবে মারা যাওয়ার আগে রে বারবার ডেভিসকে বলতে থাকে, মাইকেল আমার মতো নয়, সে একজন ভালো ছেলে। এদিকে নিচতলায় ফ্রাঙ্কি যখন মাইকেলকে খুঁজতে থাকে, তখন মাইকেল পিছন থেকে এসে ফ্রাঙ্কিকে ধরে ফেলে এবং গান পয়েন্টে নিয়ে নেয়। ডেভিসও তখন সেখানে চলে আসে আর মাইকেলকেও গান পয়েন্টে নিয়ে নেয়। ফ্রাঙ্কি বারবার ডেভিসকে বলতে থাকে, তুমি কোনো কথা না বলে মাইকেলকে গুলি করে দাও, কিন্তু ডেভিস সেটা না করে বরং মাইকেলের ভাই রে এবং মাইকেলের অতীতের কথা বলে তাকে ইমোশনালি অ্যাটাক করতে থাকে। উত্তরে তখন মাইকেল বলে, আমাদের সাথে যা ঘটেছে সেটা কখনোই ঘটার কথা না, একটা বারে 300 কেজি কোকেন জমা রাখা কখনোই সম্ভব না, নিশ্চয়ই এখানে পুলিশের হাত আছে। আর প্রথম দিকে পুলিশ খুব শান্তভাবে সেখানে এসেছিল, যেন তারা বারের ম্যানেজারকে চেনে। এরপর আমরা যখন আদির বাসায় গিয়েছি, সাথে সাথে সেখানে পুলিশও পৌঁছে গিয়েছে, তার মানে তারা আদির ঠিকানাও আগে থেকেই জানতো। আর আদি মারা যাওয়ার আগে আমাকে একটা ড্রাইভ দিয়ে গিয়েছে। মাইকেল যখন এই কথাগুলো বলছিল, তখন ফ্রাঙ্কি তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। অন্যদিকে ডেভিস এসব শুনে শকড হয়ে যায়। সে মাইকেলকে বলে, তুমি এখান থেকে পালিয়ে গেলেও বেশি দিন পালিয়ে থাকতে পারবে না, এর থেকে ভালো তুমি নিজেকে সারেন্ডার করে দাও আর ড্রাইভগুলো আমার হাতে দাও, সেক্ষেত্রে আমি তোমার শাস্তি কমানোর চেষ্টা করব। কিন্তু মাইকেল ডেভিসের কথা না শুনে ফ্রাঙ্কিকে গান পয়েন্টে নিয়ে গেট পর্যন্ত যায় এবং তাকে ছেড়ে দিয়ে অপর পাশ থেকে গেট লক করে পালিয়ে যায়। ডেভিস আর ফ্রাঙ্কি অন্য একটা গেট দিয়ে বাইরে এসে দেখে যে মাইকেল পালিয়ে গিয়েছে। সে তখন হেডকোয়ার্টারে ফোন করে আরও ইউনিট পাঠাতে বলে। এদিকে মাইকেল সেখান থেকে পালিয়ে একটা 5 স্টার হোটেলে ঢোকে। এরপর সেখানকার একজন লোককে ফলো করতে করতে তার রুম পর্যন্ত যায়। সেই লোকটি রুমে ঢোকা মাত্রই মাইকেল তাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং তার ল্যাপটপের পাসওয়ার্ড জেনে নেয়। এরপর সে সেই লোকটিকে আঘাত করে অজ্ঞান করে এবং তার ল্যাপটপে ড্রাইভ ইন করিয়ে চেক করতে থাকে। ড্রাইভে সে অনেকগুলো এক্সেল ফাইল দেখতে পায়। তার তখন মনে পড়ে মারা যাওয়ার আগে আদি 85 নিয়ে কিছু একটা বলেছিল, তাই সে তখন 85-এর সেই ফাইল খুঁজে বের করে এবং দেখে যে ফাইলে অনেকগুলো পুলিশের ব্যাচ নাম্বার এবং তাদের অ্যাকাউন্টে কত টাকা ডিপোজিট করা হয়েছে সেটা লেখা আছে। মাইকেলের আর বুঝতে বাকি থাকে না যে আদির সাথে পুলিশেরাও কাজ করত। যাই হোক, এদিকে ডেভিস তার দল নিয়ে যখন আদির ফ্ল্যাট ইনভেস্টিগেট করছিল, তখন ফ্রাঙ্কি তাকে জিজ্ঞেস করে যে সে কেন মাইকেলকে শ্যুট করেনি। উত্তরে ডেভিস বলে, আমার সত্যটা জানা দরকার। তখনই সেখানে ম্যাককে দেখা যায়, সে কেইলিকে তার কাজের জন্য বাহবা দিচ্ছে। এরপর ম্যাক ডেভিসের স্কিলেরও প্রশংসা করে, কারণ সে রেকে মেরে ফেলেছে। পুরো ব্যাপারটা নিয়ে ডেভিস তবুও কনফিউজ থাকে। সে বুঝে উঠতে পারে না কিভাবে কেইলি এত তাড়াতাড়ি মাইকেলদের খুঁজে পেয়েছিল। তো অ্যান্টোনিও ততক্ষণে সেখানে চলে এসেছে। সে ডেভিসকে বলে, 5টা বাজতে আর 1 ঘন্টারও কম সময় আছে, তুমি যত দ্রুত সম্ভব মাইকেলকে খুঁজে বের করো। অন্যদিকে মাইকেলকে দেখা যায় সেখান থেকে পালানোর জন্য ক্লিন শেভ করে স্যুটকোট পরে হোটেল থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে হোটেলে সেই লোকটাকে বেঁধে রেখে যায়, কিন্তু সেই লোকটা কোনো মতে তার মুখের বাঁধন ছুটিয়ে চিৎকার করে হেল্প চাইতে থাকে। হোটেলের ম্যানেজার তখন উপর থেকে খবর পেয়ে পুলিশে রিপোর্ট করে।
রিপোর্ট পেয়ে ডেভিস আর ফ্রাঙ্কি মাইকেলের লোকেশনে যেতে থাকে। পুলিশের বেশ কয়েকটা ইউনিট মাইকেলকে ধরার চেষ্টা করতে থাকলে মাইকেল সবার থেকে বেঁচে তার টাকার ব্যাগ নিয়ে দৌড়াতে থাকে। পুলিশরা গাড়ি নিয়ে মাইকেলকে মারার চেষ্টা করলে ডেভিস তাকে সেখান থেকে বাঁচায়। এমনকি ডেভিস মাইকেলের দিকে বাকি পুলিশদেরও গুলি করতে দেয় না। তবে ততক্ষণে উপর থেকে পুলিশের হেলিকপ্টার মাইকেলের দিকে গুলি করতে থাকে। আবার ফ্রাঙ্কিও এদিকে একটা গাড়িতে উঠে সেই গাড়ি দিয়ে বারবার মাইকেলকে চাপা দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই ফ্রাঙ্কি সফল হয় না। মাইকেল এই সব কিছু থেকে একাই পালিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে মাইকেল একটা সাবওয়ে ট্রেনের মধ্যে উঠে এবং তার সাথে সাথে ডেভিসও সেই ট্রেনে উঠে, কিন্তু দুজনেই আবার বেরিয়ে এসে একে অপরের মুভমেন্ট বুঝতে চেষ্টা করে। তখন সেখানে পুলিশের আরও দুটো দল চলে আসায় ডেভিস আর মাইকেল ট্রেনে উঠে লুকিয়ে পড়ে। ট্রেন চালু হওয়ার পরে মাইকেল হেঁটে হেঁটে একদম সামনের বগিতে চলে যায়। ডেভিসও তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছায়। তখন মাইকেল ডেভিসকে বলে, তুমি অন্য পুলিশদের থেকে আলাদা, না হলে এতক্ষণে তুমি আমাকে গুলি করে মেরে ফেলতে। আসলে আমরা যে 8 জন পুলিশকে মেরেছি তারা কেউ সৎ ছিল না, যেটা আমি আদির দেয়া সেই ড্রাইভটা থেকে জানতে পেরেছি। ডেভিস তখন তাকে বলে, তুমি কোনোভাবেই এখান থেকে বের হতে পারবে না। তুমি যদি আমাকে মেরেও এখান থেকে বের হও তবুও বাকিরা তোমাকে ধরে ফেলবে। এর থেকে ভালো তুমি আমাকে ড্রাইভটা দিয়ে দাও, আমি অ্যাটলিস্ট তোমার বেঁচে থাকা নিশ্চিত করব। ডেভিসের কথায় মাইকেল ভরসা পায় এবং তার হাতে পিস্তল দিয়ে সারেন্ডার করে। কিন্তু তখনই সেখানে ফ্রাঙ্কি চলে আসে এবং মাইকেলকে গুলি করে। ফ্রাঙ্কির গুলি চালানোতে ডেভিস প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলে, মাইকেল আমার কাছে সারেন্ডার করেছিল, আর ঠিক সেই মুহূর্তে তুমি তাকে গুলি করে দিয়েছ। উত্তরে ফ্রাঙ্কি বলে, আমি ভেবেছি সে তোমাকে গুলি করে দেবে, তাই আমি আগে থেকেই গুলি করেছি। এরপর ফ্রাঙ্কি হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করে মাইকেলের মৃত্যুর কথা বলতে থাকে। আর ডেভিস মাইকেলের বডি চেক করার সময় দেখে সে এখনও বেঁচে আছে। মাইকেল তখন ডেভিসের হাতে সেই ড্রাইভটা দেয় এবং পাসওয়ার্ড বলে। এর পরপরই মাইকেল মারা যায়। যাই হোক, ট্রেন থেকে নামার পর সবাই যখন ডেভিস আর ফ্রাঙ্কিকে বাহবা দিচ্ছিল তখন ডেভিসের কেন জানি সবার বিহেভিয়ার কেমন অচেনা মনে হতে থাকে। সে তখন একটা কল করার কথা বলে ফ্রাঙ্কির কাছ থেকে তার ফোনটা নেয়। ফোন নিয়ে সে ফ্রাঙ্কির কল লিস্ট চেক করে দেখে ইয়ন্ডা তাকে রাতে একবার কল করেছিল এবং এর পরপরই সে কেইলিকেও কল করেছে। কেইলির সাথে ফ্রাঙ্কির সম্পর্ক দেখে ডেভিস বুঝে যায়, তার মানে ফ্রাঙ্কি রাতে কেইলিকে কল করে আদির লোকেশন দিয়েছিল। এখান থেকে সিন শিফট হয়ে পরদিন সকালে ম্যাকের বাসার দৃশ্য দেখা যায়। ম্যাক ফোনে কোনো একজনকে তার বাসায় এসে তার সাথে দেখা করতে বলছিল এবং ভয় করতে না করছিল। এরপর সে রুমে ঢুকে সেখানে ডেভিসকে দেখে একটু অবাক হয়ে যায়। ডেভিস ম্যাককে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছিল। উত্তরে ম্যাক বলে, আমি আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। ডেভিস তখন ম্যাককে বলে, আমি তোমার সব অপরাধের কথা জানতে পেরেছি। মস্টো নামে সেই বারে তোমারও শেয়ার আছে, তুমি নিজে থেকেই সেখানে কোকেন রাখার ব্যবস্থা করেছ। এরপর পুলিশকে ব্যবহার করে পুলিশের গাড়িতে করে বিভিন্ন জায়গায় কোকেন সাপ্লাই করেছ। ফ্রাঙ্কিও তোমাদের সাথে আছে, আর আমি যেন তোমাদের সিক্রেট জানতে না পারি তাই তোমরা আমার আগেই সব সাপ্লায়ারদের মেরে ফেলেছ। এবং মিথ্যা অজুহাত দিয়ে ফ্রাঙ্কি মাইকেলকেও মেরে ফেলেছে। ম্যাক এখানে বুঝতে পারে যে সে ধরা খেয়ে গিয়েছে, তাই সে ইমোশনাল গেম খেলার চেষ্টা করে। সে বলে, পুলিশে চাকরি করে আমরা কেউই সন্তুষ্টজনক স্যালারি পাই না, আমাদের সবার পরিবারেই টাকার জন্য অশান্তি লেগে থাকে, তাই আমরা এক্সট্রা ইনকামের জন্য এই পথ বেছে নিয়েছি এবং ফ্রাঙ্কিও নিজে থেকে আমাদের সাথে জয়েন করেছে। ডেভিস তখন বলে, তুমি টাকার জন্য অশান্তির কথা বললে, কিন্তু এই কোকেনের জন্য কত মানুষ মারা গিয়েছে তার কথা কি তুমি জানো? আমার বাবাকে যে মেরেছে সেও কোকেন খেয়ে মাতাল হয়েছিল, এমনকি আমার বাবার মতো আরও অনেকেই এই মাতলামির জন্য খুন খারাপের শিকার হয়েছে। তাদের কথা বলার মাঝখানেই সেখানে অ্যান্টনি, কেইলি, ব্র্যাড সহ আরও কয়েকজন এজেন্ট চলে আসে। তাদের সাথে ডেভিসের গোলাগুলি শুরু হলে ডেভিস এক এক করে তাদের সবাইকে গুলি করে মেরে ফেলে। এরপর সে ম্যাকের সাথেও গোলাগুলি করে। ডেভিস ম্যাককে সারেন্ডার করতে বললে সে বন্দুক নিয়ে ডেভিসকে গুলি করতে নেয়, তবে তার আগেই ডেভিস তাকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে ফ্রাঙ্কি আসে এবং ম্যাক সহ বাকিদের লাশ দেখে বুঝতে পারে যে ডেভিস তাদের ব্যাপারে সবকিছু জানতে পেরে গিয়েছে। সে তখন ডেভিসকে গান পয়েন্টে নিয়ে বলে, ড্রাইভটা এখন আমার কাছে আছে। ডেভিস তখন বলে, আমি আগেই এই ড্রাইভ কপি করে সব ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। ডেভিস যেহেতু গান রেখে আগেই সারেন্ডার করে রেখেছিল, তাই সে ফ্রাঙ্কিকে বলে, তুমি চাইলে আমাকে মারতে পারো, তবে তুমি কিন্তু সহজে ছাড়া পাবে না। বাধ্য হয়ে তখন ফ্রাঙ্কি নিজেই সারেন্ডার করে এবং তার ডিটেকটিভ ব্যাজও খুলে ফেলে। এরপর ডেভিস ফ্রাঙ্কিকে হ্যান্ডক্যাপ পরিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে এবং সে নিজেও একটা গাড়িতে করে সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে 21 ব্রিজেস মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।